নমস্কার বন্ধুরা, সাচি স্পোর্টস প্রেজেন্টস এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নাইট ফাইট, যে ফাইট করতে করতে নাইটরা কিন্তু প্লে অফে জায়গা একেবারে সিকিওর করে নিয়েছে এবং শীর্ষ স্থানে শেষ করছে লিগ টেবিলের শেষে। হ্যাঁ, এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু লিগ টেবিলের শীর্ষ স্থানটা একদম সিকিওর হয়ে গেছে। আর সেই নিয়ে আলোচনা হবে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সেকেন্ডে থাকা রাজস্থান রয়্যালস, তাদের বিরুদ্ধে নামবে নাইট বাহিনী। আমার সাথে রয়েছেন আমার দুই প্রিয় মানুষ। আমার বাঁদিকে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচী বাগচি এবং ডান দিকে আপনাদের সকলের প্রিয় যশবন্ত সিংহ, আমাদের প্রিয় টাম্পুদা। এবং আমি ওর প্রিয় নই, তাহলে বলে দিল। না না, অবশ্যই আমরা বসে আছি কোলে, কিন্তু দেখ রৌনক যা ঘামছে মনে হচ্ছে একদম জয়পুর না, মানে স্টুডিওটা কলকাতার পুরো যে ফিলিং একদম মানে হট সাংঘাতিক। তো নাইট ফাইটে এই যে খেলা, নাইটও কিন্তু হট ফর্মেই রয়েছে। এই বেগুনি বনাম একটা এই যে পিঙ্ক পিঙ্ক, এই যে একটা ফাইট, সেই ফাইটটা কিন্তু এখন ঘাম কিন্তু সব্যসাচী আমার রৌনক সবার কিন্তু ঘামি, আমার প্রেশার হাই, ঠিক আছে? কিন্তু এমনি প্রেশার কিন্তু সাংঘাতিক হাই। প্রেশার হাই হলেও প্রেশারটা কিন্তু আমার মনে হয় নাইটদের এই মুহূর্তে একটু কম হাই এখন যদি বলা যায় সেটা রাজস্থানের। কারণ রাজস্থান যদি এই ম্যাচটা জেতে অবশ্যই টপ 2 পজিশন তাদের সিকিওর হয়ে যাবে, কিন্তু যদি হারে সেক্ষেত্রে কিন্তু প্রথম 2 স্থান থেকে তারা সরে অবশ্যই প্লে অফে তারা চলে গেছে, 3 বা 4-এ শেষ করবে। সেক্ষেত্রে কিন্তু টাম্পুদা একটা সুযোগ হাতছাড়া করবে, কারণ প্রথম 2-এ শেষ করলে আমরা জানি যে একবার হারলেও আর একবার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। তোমার কি মনে হয় এক্ষেত্রে কি নাইট বাহিনী বা কলকাতা নাইট রাইডার্স দল কিছুটা হলেও মেন্টাল অ্যাডভান্টেজ নিয়ে নামবে? দেখ, একটা কথা বলি রৌনক, মানে আমরা খেলায় তো এই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এই কথাটা ইউজ করি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা অবাক এবং অদ্ভুত, আমার সভ্য একমত হবি আমার সাথে, যে মানে টপ পর্যায়ে ম্যাচ জিতে এই মানে একদম শেষ অর্থাৎ প্রথম 4-এ যখন একটা টিম ঢুকছে তার আগে 4-4টে ম্যাচ পর হেরেছে। মানে এটা কি বাটলার ফ্যাক্টর, নাকি মানে সত্যি টিমটা ভালো দানা বাঁচছে না? যেরকম আমরা মুম্বাইকে দেখেছি চলতি মরশুমে লাস্ট বয় হিসেবে শেষ করা, কিন্তু টিমের ধারভার তো সে কথা বলছে না। ওয়ান অফ দ্য বেস্ট স্পিনিং লাইন আপ, মানে অভিজ্ঞতা সম্পন্ন চাহাল অশ্বিন, তুই ভাবতো উইকেটের দিক থেকে ম্যাচের এক্সপিরিয়েন্স সব দিক থেকে। মিডল অর্ডারে দেখ সঞ্জু স্যামসন থেকে রিয়ান পারাগ, কে নেই, প্রচুর। টপ অর্ডারটায় হয়ে গেছে সমস্যা। বাটলার যে চাপটা সরিয়ে দিত পাহাড় প্রমাণ, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। আর উল্টো দিক থেকে দেখ নাইট কিন্তু একদম কুল, মানে 1-2 ম্যাচ বাকি থাকতে তারা কিন্তু টপ পর্যায়টা সিকিওর করে নিয়েছে। তারা জানে যে আমরা আইদার একটা ম্যাচ খেলবো বা 2টো ম্যাচ খেলবো। এটা এখন কপাল বলা যায় না, ভাগ্যটা অস্পষ্ট, অনেক কিছু আছে, পরে আসছি। কিন্তু ওদের সল্ট চলে যাওয়াটাও একটা জায়গায়, কিন্তু সেই জায়গায় যে আসবে সে কিন্তু একটা ইনফর্ম প্লেয়ারকে পাচ্ছে। এখনও কিন্তু যশস্বীকে আমরা সেইভাবে জ্বলে উঠতে কিন্তু দেখিনি। বিক্ষিপ্ত কিছু মানে জয়সওয়ালের ব্যাটিং এসেছে, কিন্তু ওভারঅল যদি কনসিস্টেন্ট বলি সঞ্জু স্যামসন এবং রিয়ান পারাগ কিছুটা, কিন্তু অ্যাজ এ বোলার এই যে ট্রেন্ট বোল্ট ধর ইনিশিয়ালি ধাক্কা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে অশ্বিন 1-2 নিয়ে চলে যাচ্ছে চাল, অর্থাৎ পরপর অপোনেন্ট বা প্রতিপক্ষকে বেশি জুটি মানে রানের জুটিতে না বাড়তে দিয়ে যে আঘাত হানা, এই জায়গাটা একটা মিসিং। এবং অবশ্য করেই সব্যসাচী এমনিতেও মানে অফ দ্য ক্যামেরা আলোচনা হচ্ছে যে বাটলার ফ্যাক্টর কতটা। তো সভ্য হলো তাম্পুদা সল্ট নেই, কিন্তু সল্টের সাথে যে আছে সে তো ইনফর্ম, আন্দ্রে রাসেল ইনফর্ম, সবাই কিন্তু একটা ফর্মে থাকা টিম। এবং পেছনের মেন্টারের লোকটার নাম হচ্ছে গৌতম গম্ভীর। হ্যাঁ, নামটা গম্ভীর হলে পরও গম্ভীর তো মোটেই না, এবং তার মাথা তার মস্তিষ্ক তো 360 ডিগ্রি ঘুরতে থাকে, মাঠে এক জায়গায় বসে থাকে, নেড়ার মতো বেশি চলাফেরা করেন না। কিন্তু গৌতমকে তুই বোঝ, গৌতম কিন্তু কুলকাল পুরো জিনিসটা অবজার্ভ, এবং জয়স্টিকটা পুরো কেকেআরের কোন গিয়ারে কখন কে যাবে সেটা কিন্তু গৌতমের এবং চন্দ্রকান্ত পণ্ডিত পেছন থেকে পুরো চকটা সাজাচ্ছে, তাই তো রব্য? একদমই তাই। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এত কথা হচ্ছে রাজস্থান রয়্যালস নিয়ে, যদিও এইবারের পরিসংখ্যান যদি দেখা যায় কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছেই কিন্তু হেরেছিল, ম্যাচটা হেরেছিল। এবং সেই ম্যাচটা সকলেই আমরা জানি। যেটা হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট রাজস্থান রয়্যালসে, সেটা হচ্ছে আবেশ খান ভালো বোলিং করতে পারছেন না, শুরুর দিকেও পারছেন না, শেষের দিকেও পারছেন না। 2 স্পিনারের কথা বললো, 2 স্পিনার চাহেল এবং অশ্বিন জুটি যথেষ্ট ভালো, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে চাহেল উইকেট টেকিং বোলার,
অশ্বিন কিন্তু বরাবর তার ওই পুরনো রোগটা কিন্তু এখনও রয়ে গেছে, যেটা প্রথম দিকে সিএসকেতে ছিল। সেটা হচ্ছে অশ্বিন লিমিটেড ওভার ক্রিকেটটা খেলতে নামলেই কেমন যেন উইকেট নেওয়া নয়, রান আটকানোর দিকে চলে যান। এই যে টেস্টে কিন্তু একদম তার ব্যতিক্রম, টেস্টে কিন্তু অশ্বিন উইকেটের জন্য যান, রান আটকানোর জন্য যান না। তাই তো ফরওয়ার্ড শট লেগ, স্লিপ পয়েন্ট, লেগ স্লিপ, এগুলো তার এই ফিল্ড সেটিংটা থাকে। অথচ টি-20 ফরম্যাটে অশ্বিন কখনো উইকেটের দিকে যান না, যার ফলে কি হচ্ছে, অশ্বিনকে হয়তো দেখে মনে হচ্ছে 4 ওভারে 30 রান দিচ্ছেন 1 উইকেট, দেখে মনে হচ্ছে অশ্বিন দারুণ বোলিং করেছেন। এটাও হতে পারে যে বিপক্ষের ব্যাটাররা অশ্বিনকে খেলে দিয়েছেন যে বাকি 16তে আমরা রানটা তুলব। এক্স্যাক্টলি। এবং দ্বিতীয় হচ্ছে রবম্যান পাওয়েল, এত নিচে ব্যাট করাচ্ছে রবম্যান পাওয়েলকে। রবম্যান পাওয়েল সাচে হিটার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন। সে কিন্তু যে জায়গাটা 3 বা 4 বা 5 যে জায়গাটা ব্যাট করতে রবম্যান পাওয়েল ব্যাট করলে যে জায়গাটায় বা টিমটাকে নিয়ে যেতে পারেন, সেই জায়গাটা উনি পাচ্ছেন না। নেগেটিভ অ্যাসপেক্ট ধ্রুব জুরেলের ক্ষেত্রে। কেন ধ্রুব জুরেলের কথা বলছি, গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে 2 জন তরুণ ক্রিকেটার দারুণ পারফর্ম করেছিলেন, একজন যশস্বী জয়সওয়াল, একজন ধ্রুব জুরেল। রিয়ান পরাগ গত বছর সেরকমভাবে পারফর্ম করতে পারেননি। এইবার ধ্রুব জুরেল একটা দারুণ ফর্মে ছিলেন, আমরা সকলেই জানি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হঠাৎ করে KS ভারতকে বসিয়ে টিম ম্যানেজমেন্ট ধ্রুব জুরেলকে শেষ 2টো টেস্টে চান্স দিলেন এবং তার মধ্যে একটাতে ম্যান অফ দ্য ম্যাচ, শেষ টেস্টে শুভমন গিলের সঙ্গে ব্যাট করে টেস্ট ম্যাচটা জিতিয়ে দেওয়া। ধ্রুব জুরেল একটা অবিশ্বাস্য ফর্মে ছিলেন। সেখানে দেখা গেল এবারের IPL-এ ধ্রুব জুরেল 7-8 ব্যাট করছেন। দেখো 7-8 ব্যাট করলে পরে এত কম বল পাওয়া যায়, সেখানে নিজেকে এক্সেলেট করাটা সম্ভব না। সবাই রিঙ্কু সিং নয়, সবাই রিঙ্কু সিং নন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব জুরেল যে ব্যাটিংটা করতে পারেন বা তার কাছ থেকে যতটুকু আশা করা গিয়েছিল সেটা পাওয়া যায়নি। এর কারণটা হচ্ছে ব্যাটিং অর্ডারটা ঠিকমতো না সাজানো, এবং তার সঙ্গে তো অবশ্যই বাটলার ফ্যাক্টর। জস বাটলার যেভাবে ক্যারি করেন নিজেকে, যেভাবে এগিয়ে নিয়ে যান দলকে, সেইটা না থাকাটা বড় ফ্যাক্টর। জয়সওয়াল একটা সেঞ্চুরি করেছেন, আবার বলছি তিনি কিন্তু ফর্মে নেই, এবং সামগ্রিকভাবে তাম্পুদা কোথাও হয়তো একমত হবেন, একমাত্র বিরাট কোহলি ছাড়া, বিরাট কোহলি এবং কিছুটা চাহেল এবং বুমরা ছাড়া বাকি যে ইন্ডিয়ার স্কোয়াডটা রয়েছে টি-20 বিশ্বকাপের জন্য, তারা যে ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তারা কিন্তু কেউ ফর্মে নেই। কেউ কিন্তু কুলদীপ গত বছর যে বলটা করেছিলেন এই বছর সেটা করতে পারেন। সব মিলিয়ে কুলদীপের ইনজুরি হয়ে গেল, পুরো IPL খেলতে পারেন। ইন্ডিয়ার টিমের যারা মেইন ব্যাটার, টপ ব্যাটার কাউর রান নেই। সেইখানে কিন্তু শুধু ব্যাটার নয়, অলরাউন্ডার বলো, তুমি বোলিং লাইনআপ বলো, হার্দিক চাপে চাপে জর্জরিত, সবই আমি বলছি সেটাই। সূর্যকুমার যাদবের ধারাবাহিক রান নেই। আমি বলছি হয়তো ম্যাচটা আমরা আলোচনা করছি KKR ভার্সেস রাজস্থান রয়্যালস, ডিফারেন্ট বল গেম, এটা ফ্র্যাঞ্চাইজি গেম, জিনিসটাও আলোচনা হওয়া উচিত এবং ভবিষ্যতে আমাদের আলোচনা করতেই হবে, কারণ টি-20 বিশ্বকাপ সামনে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কোথাও, তবুও তাই বলছি যে এই ম্যাচটাতে কোথাও গিয়ে KKR এগিয়ে। তার কারণ রাজস্থান রয়্যালস 4টে ম্যাচ হেরে যাওয়া, প্লে অফে গিয়ে সঞ্জু স্যামসনের মানে রীতিমতো ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা উচিত, যে কোনো টিম 4টে ম্যাচ লাগাতার হেরে যাওয়ার পর প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, এটা IPL এর ইতিহাসে দেখা যায়নি। আমি আরেকটা ছোট্ট শুধু অ্যাডিশন বলতে পারে, বিরাট কোহলি বলতে পারে আমরা কি দোষ করলাম, 16 বছর আমরা IPL পেলাম না। আমি সব্যর সাথে এক জায়গাটা যে চ্যাট করি, অশ্বিনের কথা বললো, একদমই একটা বোলার ধর ওই মাপের, ওই উচ্চতার, ওরম অভিজ্ঞতা সব, যার তুমিরে একাধিক, কিন্তু অদ্ভুতভাবে দেখবি IPL ওনা অফ স্পিনটা করতে চান, অফ স্পিনটাকে বাদ দিয়ে আদার্স যা বল, অর্থাৎ অর্থাৎ লেফট আর্ম ব্যাটার ব্যাট করছে, একটা আউটগোয়িং বোলার একদম মারবে এখান থেকে, রিস্টটাকে ঘুরিয়ে বলটা টাপ্পা খেয়ে বেরোবে স্লিপের দিকে, হার্ডলি বোধ হয় 10-15%, আমি এক্স্যাক্টলি শতাংশ বলতে পারবো না, ও যে সম্প্রচার চ্যানেল দেখাচ্ছিল সেখানে দেখছিলাম, কিন্তু আমি যা স্টাডি করেছি, যতগুলো ম্যাচ দেখেছি, আমি একটু আধটু ক্রিকেট খেলেছি, ওই পর্যায়েতেও আমার সমালোচনা কোনো অধিকার নেই, কিন্তু আমি যতটা বুঝি মনের দিক থেকে, মেন্টালিটি, যে আমার কাছে, আমি ধরুন একটা বাঁহাতি স্পিনার, আমি ডানাতি ব্যাটসম্যানকে বলতো আমার বলটা কিন্তু আউটগোয়িং যাবে, সেক্ষেত্রে খেলতেও কিন্তু একটা মনস্তত্ত্বভাবে অসহায়, রাদার দেন যে বলটা ভেতরে আসছে সেটা খেলাটা বরং ইজি। সেইখানে দাঁড়িয়ে অশ্বিন যদি, জানি না উনি এক্সট্রা টাইম বাংলা শো দেখেন কিনা বা আমাদের পরামর্শ শুনবেন, কানে পৌঁছাবে কিনা, যদি রিয়ান পারাগ আছেন, আসামের ছেলে, কিছু হলো বাংলা বলতে পারেন, রিকোয়েস্ট করবো অশ্বিনকে, অশ্বিন আপনি নিঃসন্দেহে বড় বোলার, কিন্তু দয়া করে
আপনি যখন বল করতে আসবেন, আপনার যেটা ক্লাসিক্যাল অফ স্পিন, যে অফ স্পিন আপনি এতদিন এত উইকেট পেয়ে এসছেন, যেটা ভাজ্জিকা করতে দেখেছি, যে খেলতে গেল অফ স্টাম্প উড়ে গেল, বা খেলতে গেল মিডিল স্টাম্প পুড়ে গেল, বা লেফট আর্মের ক্ষেত্রে খেলতে গেল স্লিপে ক্যাচ গেল, এই জাতীয় যে বল অর্থাৎ উইকেট টেকিং বল, এটা দয়া করে করুন। অশ্বিনের বয়স কত এখন সম্পদা হবে? আনঅফিসিয়ালি বলতে পারবো না, অফিসিয়ালি তো যা মনে হচ্ছে এখনো খেলা যেতে পারে, খেলছে, তবে একটু ধীর গ্রোথ, একটু স্লথ হয়েছে, ফিল্ডিংটা একটু। আমি বলছি অশ্বিন যদি আগামী এই পরের বার তো আইপিএল নিলাম, হেভি নিলাম, মেগা নিলাম, সব প্লেয়ারকে তোলা হবে, অশ্বিন ভারতীয় দলের লিমিটেড ওভার্স ক্রিকেটে অশ্বিনের নামটা কেটে দেওয়া হয়েছে, ওইটা আসবে না। এগ্রি। অশ্বিনের এবার যা ফর্ম, এবং তার থেকেও বড় কথা, অশ্বিনের যেটা সব থেকে বড় ব্যাকড্র, সেটা হচ্ছে অশ্বিনের ফিল্ডিং। হি ইজ নট এ গুড ফিল্ডার। এবং আইপিএল এর ক্ষেত্রে বা যত T20 ফর্মেট আছে, ছোট fielding. হয়ে আসে, Fielding তখন must ফিল্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। 100 বার। যে তুমি উইকেট নাই নিতে পারো, ধোনির সেই কথা, তুমি উইকেট নাই নিতে পারো, তুমি রান নাই করতে পারো, এই জায়গায় তো কিন্তু তুমি যদি 10 রান সেভ করো, যারা আছে তারা তুমি যদি কিন্তু 10 রান fielding এর দিক থেকে তুমি যদি 10 রান সেভ করো, তাহলে সেটা দলের জন্য অনেক। এবং অনেক সেই অনেক। জায়গায় দাঁড়িয়ে অশ্বিন পরের বার কি নিলামে কোনো দল তাকে নেবে? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, নিলামের কথা তো পরে হবে, মানে রাজস্থান নিয়ে আমরা আমাদের আলোচনা ম্যাচটা করলাম, দেখি। হ্যাঁ। এবং রাজস্থান যেটা তোমরা বললে যে টিমে ব্যালেন্স হোক বা বাটলার একটা ফ্যাক্টর, কেকেআরেরও কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা তোমরা শুরু করেছিলে, যে ফিল সল্ট অবশ্যই একটা বড় ফ্যাক্টর। 100 বার। তিনি এখন দেশে ফিরে গেছেন, তার জায়গায় গুরবাজ খেলবেন, সম্ভবত গুরবাজ খেলবেন আমরা যা শুনতে পাচ্ছি। এবার তোমার কি মনে হয় যে হঠাৎ করে চেঞ্জটা, এটা নাইটদের জন্য একটা সেটব্যাক হবে না তো? দেখ, এটা দুটো ফান্ডা হতে পারে। একটা হচ্ছে এখনো পর্যন্ত গুরবাজ যেহেতু খেলে গেছে, গুরবাজ কি ধরনের ব্যাটিং ফর্ম্যাটে না হচ্ছে অপোনেন্ট দলের কাছে কিন্তু একটা বিস্ময় এখন। মানে দেখ, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবাই সবার খবর রাখে, এখন এত ল্যাপটপ এই ওই যাবতীয় টেকনিক বেরিয়ে গেছে, কে কোন শট খেলে না খেলে, বাট টিল যেহেতু গুরবাজ এখনো এমন একটা তীর, যে তীরটা কিন্তু এই তীরের এই যে জায়গা তুনির থেকে কিন্তু বেরোয়নি, মালটাকে কালকে ছাড়বে, এই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাড়বে আর কি। হ্যাঁ, মানে আজকে ছাড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে এতদিন মানে গতকাল পর্যন্ত সে একটাও ম্যাচ খেলেনি, যেটা বলতে যাচ্ছিলাম, যে গতকাল পর্যন্ত একটাও ম্যাচ খেলেনি, আজকে দাঁড়িয়ে যে ম্যাচটা খেলতে নামছে, ওর দিক থেকে মানসিকতা কতটা, ও কীরকম সোচের মধ্যে আছে, অর্থাৎ ওর ইনটিউশনটা কি, 22 গজটাকে কীভাবে দেখছে, কারণ ও কিন্তু ফেস করেনি, ও ট্রেন্ট বোল্টকে ফেস করেনি, অশ্বিনকে চাহালকে ফেস করেনি, এখানে সুয়শকে খেলছে কিন্তু ম্যাচ ফেস করেনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে ওরা যেমন একটা অন্ধকারে, যে গুরবাজ একটু মারকুটে ব্যাটসম্যান, ওর অফ সাইডটা একটু ভালো, কভার এক্সট্রা কভারটা একটু তুলে খেলতে পারে, এগুলো প্লাস পয়েন্ট। কিন্তু সল যেমন মোটামুটি 360 ডিগ্রি ব্যাটটা ঘোরাচ্ছিলেন, অফেও মেরে দিচ্ছে, লেগ স্টাম্পে চাটা মেরে দিচ্ছে, এইটা মেরে দিচ্ছে, সুইপ মেরে দিচ্ছে, পুল মেরে দিচ্ছে, ওভার কভার এটা মেরে দিচ্ছে, ইনিংসের দ্বিতীয় বল বা প্রথম বলকে লং অনের উপর দিয়ে মারছে, লং অফ দিকে যায় না, ফাইনালের উপর দিয়ে মেরে দিচ্ছে। তো অর্থাৎ এই যে ব্যাটটা ঘোরাচ্ছিল, অর্থাৎ ওর চোখে বলে কিন্তু আইপিএলটা সেট হয়ে গেছিল রনো। এই জায়গায় দাঁড়িয়ে গতকাল পর্যন্ত কিন্তু গুরবাজ একটা ম্যাচ খেলেননি, সোকল উনি নামছেন, এটা কিন্তু দুদিক থেকে, একটা চাপেও যেমন, আবার যদি তুরুপের তাস হয়ে উঠতে পারে, তুরুপের তাসও হয়ে উঠতে পারে। তুমি কি এটা এগ্রি করছো? হ্যাঁ, দেখো আমি ওটা কথা বলি, কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল গুরবাজকে খেলানোর গত ম্যাচটা, অর্থাৎ গুজরাট টাইটান্স ম্যাচটা খেলে দেখে নেওয়া। আহমেদাবাদ বড় ম্যাচ, আহমেদাবাদের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, আইপিএল সব জায়গাতে ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু আহমেদাবাদ বেশি প্রেফার করে ব্যাটারদের। সেই জায়গায় দাঁড়িয়ে রমনওয়ালা গুরবাজ ওই ম্যাচটা যদি খেলতেন তাহলে টেস্টেড হয়ে যেতেন, কিন্তু যাই হোক বৃষ্টির কারণে ম্যাচটা হয়নি, এখানে কিছু করার নেই। রমনওয়ালা গুরবাজ তোমার নিশ্চয়ই মনে আছে, যেবার আমরা কোভিডের পরের বছরটা যেবার আইপিএল হলো, যেবার কেকেআর ফাইনালে গেছিল, সিএসকের কাছে হেরেছিল, সেই বছর এবং তার পরের বছর গুরবাজ কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। এবার হচ্ছে যে গুরবাজ কেমন খেলেন দীর্ঘদিন ধরে ম্যাচ প্র্যাকটিসে না থাকে, যেটা তাম্পুদা বলেছে, আমি একবারে একমত, যে ম্যাচ প্র্যাকটিস, ম্যাচ খেলা আর যেটা আমরা বলি ক্রিকেটের পরিভাষায় ম্যাচ স্টিমুলেশন, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। হ্যাঁ, সেখানে সুনীল নারিনকে 50টা বল করার পরে 51তম বলটা তার একই রকম মানে গতিতে বা একই রকম মানসিকতায় করবে কিনা সেটা কিন্তু বলা যায় না। তারপরে পারস্পরিক বোঝাপড়া, মানে সল্টার নারিনের যে বোঝাপড়া, সত্যর সাথে আমার যে বোঝাপড়াটা, আমরা দীর্ঘদিন বসছে বলেও জানি যে আমি কি বলতে ওকে, এবার দুম করে তুই একটা নতুন কেস যদি আনিস, সেখানে কিন্তু তার টেকনিক, আমার কি মনে হয় বলতো, খুব বেশি অসুবিধা হবে না, তার কারণ যে রহমনুল্লাহ গুরবাজ ছাড়া যদি কোনো ব্যাকআপ উইকেট কিপার থাকে, যেমন কোনা শ্রীকর ভারত, এবার কোনা শ্রীকর ভারতকে যদি ট্রাই করে, আমি বলি তুমি বলছো
তুমি বলছো যে রমনলাল আর গুরবাজ খেলবে, এখনো খেলা শুরু হতে কয়েক ঘন্টা বাকি আছে। আমি যদি বলি এরকম উচিত বলছি, না না, যদি দলটা এরকম হয় যে কোনা শ্রীকর ভারতকে খেলিয়ে দেখে নেওয়া হলো, কোনা শ্রীকর ভারত একটাও ম্যাচ খেলেনি এর আগে, যে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে মোটামুটি সুনাম রয়েছে টি-20 ক্রিকেটটা খেলার ক্ষেত্রে, খুব যে আহামরি কিছু করেছেন তা নয়। এবার কোনা শ্রীকর ভারতকে খেলিয়ে যদি একটা বিদেশিকে ইনজেস্ট করা যায়, তাহলে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ওপেন করেন, ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো যেতে পারে, কিংবা কিন্তু দুটোই বাঁহাতি, কিন্তু ডানাতি বাঁহাতি যেটা কম্বিনেশনটা চলে আসছিল, হ্যাঁ সেটা তো করেছে, কিন্তু দুটো বাঁহাতি বা এর আগেও তো ওপেন করেছে, এরকম তো নয়। এবার আমি বলছি সেটা তো কেকেআর টিম ম্যানেজমেন্টের ব্যাপার, কি করবেন না করবেন। তবে যে রহমনুল্লাহ আর গুরবাজ এই মুহূর্তে এটা আমাদের দেখে মনে হয়, আমরা জানি না, মানে আমরা তো এক্সপার্ট নই, আমরা আলোচনা করতে পারি, যেটা মনে হয় যে যদি ফিল সল্টের জায়গাটা ভরাট করতে হয় কিছুটা, পুরোটা সম্ভব নয়, তাহলে রহমনুল্লাহ গুরবাজ যথেষ্ট যোগ্য ব্যক্তি। আমি বললাম কেন সম্ভব নয় ফিল সল্টের জায়গা ভরাট করা, তিনি এমন একজন পারফর্মার যিনি আনসোল্ড থেকে গিয়েছিলেন, দিল্লি ক্যাপিটালস জায়গায় কেনেনি, এবং তারপর তিনি কি করেছেন জেসন রায় সরে দাঁড়ানোর পরে সেটা সকলেই জানেন। এবং আমি বলবো যে নাইট রাইডার্স আগামী বছরের নিলামে সমস্ত প্লেয়ারকে তুলতেই হবে, কিন্তু নাইট রাইডার্স আবার ফিল সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাবে। গৌতম গম্ভীর থাকলে ঝাঁপাবে, কিছু করার একদম ঝাঁপানো উচিত। এবং আচ্ছা, সল্ট নিয়ে তো আমরা কথা বললাম, তোমাদের কি কোনোভাবে মনে হচ্ছে যে এই টিমটা যারা রেগুলার পারফর্ম করেছে, ধরো নারিন হোক, রাসেল হোক, বা অন্যান্য যে প্লেয়াররা আছে, তাদের কি কোনোভাবে এই ম্যাচটা রেস্ট দেওয়া দরকার আছে? আমি বলবো কি জানিস তো, এই মুহূর্তে কিন্তু এক নম্বর জায়গা আমি ধরে নিই, যদি আজকের ম্যাচটা রাজস্থান যেত, তার রাজস্থান 18 পৌঁছাচ্ছে, রাইট? তাহলে আমাদের 1 নম্বর জায়গাটা হারানোর কিন্তু কোনো নেই। এক্ষেত্রে একটা বলতে পারি যে, কিন্তু হ্যাঁ আবার যে বললাম যে ভরবেগ বা গতিবেগ নিয়ে ফিজিক্সের কথায় টিমটা চলছে, বেশ করে নারিন আর রাসেল চলছে, দুই বুড়ো ঘোড়া, যেমন বললো অশ্বিন, পরের বছর কিন্তু নারিন রাসেলকেও এক কেকেআর ছাড়া আর কেউ ঝাঁপা বলে মনে হয় না। যাই হোক, সেটা পরের বিষয়, এটা আমরা কেউ জ্যোতিষী নই, আমরা একটা রাসেল কিন্তু তুমি বলছো যে পরের বছর আইপিএল নিলামে কেউ নেবে কিনা, কিন্তু একটা কথা দেখতে পাবো, অশ্বিনের সঙ্গে তুলনা করলে চলবে না, অশ্বিনের উইক পারফর্ম নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেলের ক্ষেত্রে যেটা সব থেকে ইতিবাচক দিক, গত 3 বছর রাসেল একটাও আইপিএল পুরো খেলতে পারেননি ডিউ টু হিজ ইনজুরি। সেখানে এবার বল দমে, এখানে রাসেল বল করছে, উইকেট করছে, ব্যাটও করছে, আর ব্যাটে তো রান করে দিয়ে যাচ্ছে, সঙ্গে ফিল্ডিং। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, সামনে টি-20 বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজের লাইন আপটা দেখে নাও বস, কেউ কিন্তু মাথায় রাখছে না। ওখানে যদি দমাদম মার লাগায় নিজেদের ঘরের মাঠে চেনা পরিবেশে, এই রাসেল যদি খেলে দেয় তাহলে কিন্তু দর আরো বাড়বে, কমবে না। না না, নিঃসন্দেহে। আমি কি বলবো রনক, আমার মনে হয় না রাসেলকে আর একে বসাবে, ওই সল্ট নেই সেই জায়গায়। আমার ব্যক্তিগত মত এটা যে তুমি গুরবাজকে আনো, এমনি বোলিং লাইন আপ তো ঠিকই আছে, কারণ বরুণ দেখ উইকেটের মধ্যে আছে, নারিন উইকেট নিচ্ছে, আমাদের হর্ষিত আছে, বৈভব আছে, তো আমাদের বোলিং লাইন আপ কিন্তু ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাও যদি গতবারের মতো নিয়ম থাকে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি 4 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে, সেটা যদি রাখে তাহলে অবভিয়াসলি সুনীল নারিন, এবং 3 জন বিদেশিকে রাখবে, অবশ্যই রাখবে। আমরা তো আলোচনা করলাম আজকের ম্যাচটা নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো, কি চেঞ্জ হতে পারে, সব হলো। তোমায় যদি বলি যে গোটা লিগ যেটা হলো, মানে লিগ ফরম্যাটে যতগুলো ম্যাচ হলো, তোমরা কতটা উপভোগ করলে, আর এবারের কেকেআর টিমের মেন ইউএসপি তোমাদের কি? আমি প্রথমে সভ্যতাকে জিজ্ঞাসা করবো, মেন ইউএসপি কি লেগেছে ক্রিকেট যে এবার টপে শেষ করছে লিগে? এবার কেকেআর টিমের মেন ইউএসপি লেগেছে, অনেকে হয়তো বলবে ঘরের মাঠে 5টা জয়, আমি বলবো অ্যাওয়ে ম্যাচগুলো জয়, রাজস্থান রয়্যালস ছাড়া বাকি যে চেন্নাইতে গিয়ে হারানো, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বাইতে গিয়ে জেতা, আরসিবির বিরুদ্ধে জেতা, এইগুলো না বিরাট বড় মোটিভেটিং ফ্যাক্টর। সঙ্গে কাজ করছে, হ্যাঁ গৌতম গম্ভীর ফ্যাক্টর তো বটেই, এত কিছু নেগেটিভিটি। ভাবো শ্রেয়াস আইয়ার ভালো ক্যাপ্টেন্সি করছিলেন না, ব্যাটে রান নেই, মিচেল স্টার্কের প্রায় 75% আইপিএল ভালো যায়নি এখনো পর্যন্ত, লাস্ট 3-4টা ম্যাচ ছাড়া। এত কিছু নেগেটিভিটির মধ্যেও কিন্তু কেকেআর টিম গেম উপহার দিয়েছে, এবং সুনীল নারিনের ছত্রছায়ায় অনেক ঢাকা পড়ে যাওয়াও বরুণ চক্রবর্তী যে পারফরমেন্স করেছেন, এবং এখনো পর্যন্ত 17টা উইকেট। মনীষ পান্ডে এত বড় একজন ব্যাটসম্যান, বিরাট কোহলির সময় থেকে ক্রিকেট খেলছেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির সঙ্গে খেলেন। মনীষ পান্ডে একটা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে রান করেছেন,
এইগুলো কিন্তু ম্যাটার করে। দিনের শেষে যখন তুমি খাতা পেন নিয়ে বসবে তখন এই পারফরমেন্সগুলো ম্যাটার করে, এবং অবশ্যই গৌতম গম্ভীর ফ্যাক্টর তো বটে। দেখ, আমার কাছে সভ্য যে কথাগুলো বললো যে ঘরের মাঠের ছাড়াও যে বাইরের মাঠগুলো, এই ম্যাচগুলোতে জয় কেন এসছে, ফার্স্ট ইউএসপি মানে আমার যেটা ব্যক্তিগত মত, যে প্রথম সিদ্ধান্ত কেকেআর ম্যানেজমেন্টে যে গৌতম গম্ভীরের মতো একজন ক্ষুরোধার মস্তিষ্ক এবং একজন অধিনায়কোচিত একজন খেলোয়াড়কে দলের সঙ্গে যুক্ত করা, এবং এর সঙ্গে ঘরোয়া লেভেলে কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় পারফরমেন্স অ্যাজ এ কোচ মিস্টার চন্দ্রকান্ত পণ্ডিত, এবং একটা মুম্বাই ঘরানা একটা দিল্লি ঘরানা, এই যে দুটো ঘরানা আপনি দেখবেন রঞ্জি ট্রফিতে কেন 42 বার বম্বে জয় করেছে, কিছু তো রিজন বিহাইন্ড, এমনি তো হয় না একটা স্টেট 42 বার 43 হয়ে গেছে রঞ্জি জয়, মানে 40 ঊর্ধ্ব, তো সবকটা স্টেট মিলিয়েও 40 বার নেই। তো এইখানটা অর্থাৎ বুদ্ধিমত্তা, মানসিকতা, 22 গছে তুমি কিভাবে খেলা উচিত ক্রিকেটটা, তার জন্য যে মনোনিবেশ, তার সাথে এই যে তুই বলছিস যে ও যে বললো বা আমিও বলেছি যে সুনীল রানী দেখবি কিছু শট, আমি যেহেতু বাঁহাতি প্লেয়ার, বাঁহাতিতে কিছু একটা জোন থাকে, একটা প্রিয় জোন থাকে, এটা লাড়া থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি প্রত্যেকের একটা ইউএসপি বাঁহাতিদের, অদ্ভুত লাগে দেখতে। নারিন কিন্তু শর্ট বলেও কিন্তু অদ্ভুতভাবে নিজেকে কিন্তু রেকটিফাই করেছে। কে করালো? করেছে কিন্তু গৌতম গম্ভীর। এই যে জায়গাগুলো, এইটাই কিন্তু নাইটদের এবার ইউএসপি। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলার কোনো খেলোয়াড় যারা অন্যান্য দলে মাতাচ্ছেন, অভিষেক পোরেল সহ মুকেশ রাখেননি, তার জন্য একটা আমাদের অনেকের ক্ষোভ বিক্ষোভ মনে মনে ব্যক্তিগত, যদিও সেটা, কিন্তু আদতে আমরা কলকাতার মানুষ, আমরা সাংবাদিকতা মূলত কোথায় করি? কলকাতায় করি, কলকাতার টিম, কাজে আমাদের সাপোর্ট শুধু আমাদের এই সাচিস প্রেজেন্স এক্সট্রা টাইমের নাইট ফাইট নয়, আমার মনে হয় ক্যামেরার ওপরে অগণিত এক্সট্রা টাইমের যারা বন্ধু, অগণিত যারা ফ্যান, তারা সবাই মাঝে মধ্যে আমাদের সভ্যকেও দেখেন ওরকম নাইটদের কালারের ড্রেস পরে আসছে, যদি সেটা কাকতালীয়, আমি পড়ি না অনেক দিন, যে তোকে অনেকটা লাগছে নিষেধ করেছিল না, করেন, আমার নেই, আমার সভ্যটা দিস তুই পড়বো। তো এই জায়গায় বলবো মানসিকতা, অর্থাৎ গৌতম গম্ভীরের মতো ক্ষুরোধার মস্তিষ্ক খারুস ক্রিকেটটা খেলে, সেই চন্দ্রকান্ত পণ্ডিতের মতো ক্ষুরোধার, তার সাথে এই যে অভিজ্ঞতা এবং তারুণ্য, অর্থাৎ মিচেল স্টার্ক থেকে নারিন, রাসেল, এদের সাথে কোপ আপ করা যারা জুনিয়র, এই যে আঙ্ক্রিস রঘুবংশী থেকে শুরু করে সুয়স, দেখ সবাই কিন্তু সুন্দর মানিয়ে নিয়েছে টিমটার মধ্যে, অর্থাৎ তারা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, তার মধ্যেও কিন্তু একটা অ্যাগ্রেশন আছে, একটা মানে সব কিছু মিলিয়ে কিন্তু এটার ইউএসপি আমার মত। ইউএসপি তো ঠিক আছে, আজকের ম্যাচে তোমাদের ফেভারিটকে? লাস্ট প্রশ্ন। 51-49 ইন ফেভার অফ কেকেআর। পার্সেন্টেজে বললাম, ডিটেলসে চলে গেছে। তাম্পুদা অঙ্ক একটু এগিয়ে, কারণ দেখো লাস্ট 4টে ম্যাচ রাজস্থান হেরেছে, কাজে একটা ওরা মোরালি ডাউন, যদিও ঘরের মাঠে খেলা রাজস্থান রয়্যালস, কিন্তু ঘরের মাঠে কিন্তু ওরা 49 বলছো। হ্যাঁ, আমি বলছি কেন না 75-25 বলা উচিত না, এই কারণে বলিনি, যেহেতু এটা পিঙ্ক সিটিতে খেলা, ওদের সাপোর্ট থাকবে। পিঙ্ক সিটি নয়, মজাই, আরে ওই আর বার্সাপাড়া স্টেডিয়াম ইন আসাম, ঠিক আছে, আরে রিয়ানপাড়ার মাঠ যেখানে রাজস্থান রয়্যালস গত ম্যাচে হেরেছিল। পিঙ্ক সিটি মানে ওদের কিসের পিঙ্ক সিটি? আরে কেকেআর নেবে তো, আমাদের কলকাতার দর্শক তো থাকবে না রে ভাই, ওই জন্য বললাম যে 51-49 ইন ফেভার অফ কেকেআর। আমি আমারটাই সিক করলাম। ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এক্স্যাক্টলি। ইউএসএ মানে উল্লাসনগর, কিন্তু দুটো এক। হ্যাঁ, উল্লাসনগর, ঠিক আছে। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স জিতবে আমার ধারণা। আমার তো যা মনে হচ্ছে, না 51 আমি বলছি না, আমি ওটা 85-15 করলাম। এতটাও হবে না, মিলিয়ে দেবেন। শোটা শেষ হলে পরে সভ্যর 85-15 না আমার 51-49। না, আমার মনে হয় অঙ্কটা ওনারা আপনারা এবার ডিসাইড করুন। ক্লোজ তো অবশ্যই হবে, কিন্তু এই পার্সেন্টেজ নিয়ে যে এই যেটা চলছে, সেটা আপনারাও এবার কমেন্ট বক্সে জানান যে আপনাদের কি মনে হয়, কত শতাংশ এগিয়ে রয়েছে নাইট বাহিনী একদমই। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নাইট ফাইট জারি থাকবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।